আমরা এখন যেরকম খুব ভালো টিউটোরিয়াল পাই বা গাইডলাইন পাওয়ার সুযোগ আছে, তখন কিন্তু এই সুযোগ ছিল না, খুব অল্প পরিসরে ছিল। আমি অনেক দেশে কাজ করছি এখনও, ইউএসএ, ইউকে, আরব আমিরাত থেকে শুরু করে প্রায় 30 থেকে 35টা দেশের কাজ অলরেডি আমি করে ফেলেছি। তো আমি তখন মনকে মানে প্রবোধ দেওয়া শুরু করলাম যে আমার জন্য এটা হচ্ছে আমার লার্নিং পারপাসে আমার এটা ইনভেস্ট যাচ্ছে। তো ইনস্ট্রাক্টর খুব ভালো শেখাতে পারেন নাই হয়তো আমাকে। আমি যতটুকু শিখেছিলাম ওই শেখাটা আমার জন্য খুব ভালো কাজে দিয়েছে। আমার বিশেষ করে আমার যে স্কিল সেটা হচ্ছে টাইপোগ্রাফি, মানে লেখালেখি। হ্যাঁ, কারণ স্টুডেন্টদের লেখালেখি করতেই হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমার সাথে উপস্থিত আছেন দিনার মিনহাজ ভাইয়া। ভাইয়ার কাছ থেকে আজকে আমরা ভাইয়ার নিজের গল্পটা শুনবো। তো ভাইয়া ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন, গ্রাফিক ডিজাইন, টাইপোগ্রাফি নিয়ে কাজ করছেন এবং মাশাআল্লাহ ভাইয়া একজন কোরআনে হাফেজ মাওলানা। তো ভাইয়ার কাছ থেকে আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমি আপনার গল্পটা শুনতে খুবই আগ্রহী, আমাদের দর্শকরাও আগ্রহী। তবে ভাই, আমি এখন আপনার বর্তমান কাজের পরিধিটা সম্পর্কে জানতে চাচ্ছি। এটা নিয়ে আমাদেরকে আগে একটু বলুন। আচ্ছা, বর্তমান যদি বলি, আলহামদুলিল্লাহ, এখন আমার কাজের পরিধি বিশ্বব্যাপী। আমি অনেক দেশে কাজ করছি এখনও, ইউএসএ, ইউকে, আরব আমিরাত থেকে শুরু করে প্রায় 30 থেকে 35টা দেশের কাজ অলরেডি আমি করে ফেলেছি। সেই সাথে আমি বাংলাদেশের লোকাল মার্কেটেও খুব প্রিমিয়াম লেভেলের কাজগুলো করছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার কাজগুলো বেশি করা হয়? এটা কি ইন্ডাস্ট্রি স্পেসিফিক নাকি হচ্ছে সেরকম না? না, ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলতে আমার আসলে নিশ যদি বলি, আমি হচ্ছে স্পেসিফিক একটা ক্যাটাগরিতে খুব ভালো কাজ করি। আমার কনফিডেন্টের সাথে আমি বলতে পারি সেটা হচ্ছে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফি রিলেটেড যে কোনো জায়গায় যদি হয় আমি সেই কাজটা করি, আসলে সেটা আমি ছেড়ে দিই না। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ প্রায় 30-35টা দেশের ক্লায়েন্ট আপনার আছে। জি। সো এই ক্লায়েন্টরা হচ্ছে আপনার সাথে কিভাবে কমিউনিকেট করে বা আপনি তাদের সাথে হচ্ছে কিভাবে যোগাযোগটা করেন এবং এই কাজের প্রসেসটা কেমন? এই কাজের প্রসেসটা হচ্ছে আহ, যদিও খুব মানে সহজ না, আমার জন্য খুবই কঠিন ছিল। অন্য অন্যদের জন্য এখন হয়তো অনেকটাই সহজ হতে পারে। আমি যখন শুরু করেছি তখন আমার পোর্টফোলিও, এখন তো মার্কেটিং করে করে অনেকেই কাজ নিয়ে আসে। তো আমি আসলে আমার স্ট্রাগলের শুরুর দিক থেকে আমি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে আসলে চেষ্টা করেছিলাম যে আমার কাজগুলোকে কিভাবে আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। সেই হিসাবে আমার পোর্টফোলিও খুব কাজে দিয়েছে এটা। আমার বিহ্যান্স, ড্রিবল, তারপরে ফ্লিকার, আরও বিভিন্ন জায়গায় এবং সোশ্যাল মিডিয়াতে আমি একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম। তো সেই হিসাবে আমার বেশ কিছু ক্লায়েন্ট এখান থেকে আসে এবং আমি পার্সোনালি ইমেলের মাধ্যমেও, যখন কাজ থাকতো না তখন ইমেলের মাধ্যমেও খুব ম্যাসিভ আকারে আমি ট্রাই করতাম যে কোথায় কোন কোন, তখন মানে খুব টার্গেট ছিল না, যে যেটা পাইতাম যে এটা মনে হলো যে এই দেশে আমি একটু নক করি বা এই দেশের ক্লায়েন্টকে একটু টার্গেট করি, সেই হিসাবে আস্তে আস্তে আমি তাদের থেকে কাজ পাওয়া শুরু করি। তো আলহামদুলিল্লাহ, একটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমি যাদের সাথে ধরেন যে আমার কিন্তু 13 বছর চলছে কাজ করার প্রফেশনালি। আমি এক যুগ আগেও যে ক্লায়েন্টের কাজ করতাম তারা এখনও আমার সাথে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ এটা আমি ধরে রাখার চেষ্টা করি। মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা, ওই যে জায়গাটা, একটা কাজে স্যাটিসফাইড হলে তারা বারে বারে ফিরে আসেন। জি জি, ওই জায়গাটা নিয়ে কাজ করি। তো আলহামদুলিল্লাহ ক্লায়েন্টরাও খুব স্যাটিসফাই, আমাকে খুব ভালো পেমেন্টও দেয়। এই হিসাবে দেখা যায় যে এখন আর কাজ তেমন একটা খুঁজতে হয় না। তো আমি চেষ্টা করছি যে আরও কিভাবে, মানে একটা এজেন্সি আমি ট্রাই করতেছি, একটা এজেন্সি দিয়ে, এজেন্সি গেলে তো তখন প্রচুর পরিমাণে কাজের দরকার হয়। হ্যাঁ, তো এখন আমি ওই চেষ্টাটা করছি যে একটা এজেন্সি বিল্ড আপ করে ওখানে আরও কিভাবে নতুন প্রচুর পরিমাণে কাজ নিয়ে আসা যায়। এখন কি বর্তমানে ভাই আপনি একাই কাজ করছেন নাকি আপনার একটা টিম আছে? আমার একটা টিম আছে, সেখানে 4 জন অলমোস্ট কাজ করে। তো টিমটা অনলাইনেই ম্যাক্সিমাম ওরা আমাকে সাপোর্ট দেয়। আচ্ছা, তার মানে আপনাদের একসাথে অফিস করার কোনো দরকার নেই? একসাথে অফিস করার কোনো দরকার এখনো হয়নি।
আমি আসলে এখানে থাকি না, আমি ঢাকায় থাকি না, আমি আগে ঢাকায় থাকতাম। আমার বাবা অসুস্থ, আমার বাবা মা দুজনেই অসুস্থ হয়ে গিয়েছিলেন 2020-এর পরে। তো তখন আমি ঢাকা ছেড়ে দিই, যেহেতু আমার কাজটা অনলাইন ভিত্তিক, লোকেশন স্পেসিফিক। লোকেশন স্পেসিফিক না, তো আমি চাইলেও গ্রাম থেকে করতে পারি। তো তখন আমি গ্রামে চলে যাই, বাবা মা যেন ওনাদের দেখাশোনা করতে পারি খুব কাছে থেকে। সেই হিসাবে আমি এলাকাতেই, আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম, আমি এলাকাতেই আমার অফিসটাকে সেট আপ দিয়ে ওখান থেকেই করার চেষ্টা করছি। চমৎকার। ভাইয়া, যদি এখন জানতে চাই যে আপনি এই অবস্থানে আসতে তো অনেক সময় নিয়েছেন বা অনেক লম্বা একটা জার্নি আপনার ছিল, বাট একদম শুরুটা কোথায় ছিল? কিভাবে হচ্ছে আপনি এটা শুরু করলেন? সেই ইন্সপিরেশনটা কি ছিল? এবং শুরু করার পরপরই তো এই অবস্থায় মানুষ আসতে পারে না। সেখানে হয়তো অনেকগুলো স্ট্রাগলের পার্ট ছিল, অনেক ডিফিকাল্টিস ছিল। সো আপনি যেগুলো ফেস করেছেন সেগুলো আমাদের সাথে কিছু শেয়ার করতে পারেন কিনা? আচ্ছা, এটা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। তাহলে আমার স্ট্রাগলিং পার্টটা খুবই মানে কঠিন ছিল। কারণ হচ্ছে আমি আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ডের না, আমি একদমই মাদ্রাসা থেকে আসছি। তো আমার হচ্ছে হিফজখানা, আমি হাফেজ হয়েছি, তারপরে হচ্ছে কওমি মাদ্রাসা থেকে পড়েছি। তো মাদ্রাসার ব্যাপারগুলো তো আপনারা যেহেতু বাংলাদেশি মানুষ, আপনারা তো জানেনই, সাধারণত কওমি মাদ্রাসার রুলস রেগুলেশনগুলো খুবই মানে একটু কঠিন হয়ে থাকে। এটা আসলে ওনারা চেষ্টা করেন একদম, যেহেতু মাদ্রাসায় পড়ছে, কোনো দিকে যেন মানে উস্তাদরা সবসময় চেষ্টা করেন আমার এটা এই ছাত্রটা যেন খুব ভালো আল্লাহওয়ালা আল্লাহভীরু একজন মানুষ হয়ে বের হন। তো সেই দিক থেকে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে। তো আমি ওই ধরনের এনভায়রনমেন্টে থেকে আমি আমার একটা সবসময় আমার একটা ধারণা বা আমার একটা চাওয়া কাজ করতো যে সবাই তো আসলে শেষ করে মাদ্রাসার গ্রাজুয়েশন শেষ করে হয়তো দেখা যায় মসজিদে ইমামতি করতে হবে বা মাদ্রাসায় পড়াইতে হবে। তো আমি চিন্তা করতাম যে সবাই যদি মাদ্রাসায় পড়ায় তাহলে ওলামায়ে কেরামের জন্য তো আরও, বা দেশের তো আরও বিভিন্ন জায়গা আছে যেগুলোতে বিচরণ করা জরুরি। অবশ্যই। হ্যাঁ, না হলে আমার দ্বারা আসলে জাতির খেদমত কতটুকু হবে? শুধুমাত্র যদি মসজিদেই কথা বলি বা এই অন্যান্য ইয়াতে মাদ্রাসায় পড়াই, তো ওই জিনিসটা আমার আসলে একটু চিন্তা করতাম যে আমি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব। ছোটবেলা থেকে আমার হাতের লেখার খুবই ভালো একটা অভ্যাস ছিল। প্রচুর পরিমাণে আমি লিখতাম। এমন কোনো জায়গা বাদ যেত না, মানে অলওয়েজ অবজেকশন সবার থাকতো যে এ লিখে শেষ করে ফেলছে। আমার বন্ধু-বান্ধবরাও এখনো বলে যে স্কুলে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যে নতুন খাতা কিনে রেখে ক্লাসে রেখে চলে গেছি বাইরে, এসে দেখি ও পিছনে একটা মানুষ আঁকায় রাখছে বা অন্য কিছু একটা লেখা লিখে ফেলছে। সবাই এখনো এটা নিয়ে এখন প্রশংসা করে, বন্ধু-বান্ধবরা, ভালো লাগে। তো তখন থেকেই আমি আমার হাতের লেখার উপরে আমি খুব প্র্যাকটিস করতাম। আলহামদুলিল্লাহ হাতের লেখা খুবই সুন্দর ছিল। তো আমি মাদ্রাসা যখন ২০০০ তখন ৮-৯ এর দিকে আমি চিন্তা করলাম যে আমার হাতের লেখা যেহেতু এরকম সুন্দরভাবে আমি লিখতে পারি, তো আঁকাআঁকি একটু ট্রাই করি। তো তখন জানলাম যে গ্রাফিক ডিজাইনে এরকম সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তো আমি চেষ্টা করতেছি যে তখন থেকে কিভাবে আমি এইটা শিখতে পারবো। আমি খিলগাঁওয়ে থাকতাম তখন। খিলগাঁওয়ে তখন ওখানে একটা সাইবার ক্যাফে ছিল। সাইবার ক্যাফেতে আমি কন্টিনিউ যাতায়াত করা শুরু করলাম। যে তখন ওনারাও আমার আগ্রহ দেখে আমি কন্টিনিউয়াসলি ওখানে যখন যাইতাম লং টাইম, মানে একটু ফ্রি সময় পেলেই আমি ওখানে চলে যেতাম। যেহেতু মাদ্রাসার সাথেই ছিল সাইবার ক্যাফেটা, আমার জন্য সুবিধা ছিল আর কি। তো ওখানে যাওয়ার পরে আমি ওনাদের লং টাইম একটা সময় ওখানে দিতাম, ফ্রি সময় যতটুকু পাইতাম ওখানে দিতাম। তো ওনারা আমার কাছ থেকে, যেহেতু আমি ওনাদের কন্টিনিউ একটা লং টার্ম একটা স্টে করতাম ওনাদের ইয়েতে, একটা বিজনেস পারপাসে ওনারা আমাকে মানে খুব ভালো একটা ডিসকাউন্ট দিয়ে ওনারা আমাকে সবসময় রাখার চেষ্টা করতেন। দেখা যায় ৫ টাকা, ৮ টাকা, তখন তো ১৫ টাকা মনে হয় ঘন্টা ছিল বা ২০ টাকা ঘন্টা নিত। তখন আমাকে ৫ টাকা, ৭ টাকার মধ্যেই ওনারা আমাকে ইয়ে করে দিত। তো আমি যে ডিসকাউন্ট পাওয়ার পরে আমি আবার লং টাইম ওখানে কাজ প্র্যাকটিস করা শুরু করলাম, একটু ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম। তো আমি পাচ্ছিলাম না খুব ভালো। তো ওখান থেকেই ওনাদেরই আরেকটা প্রতিষ্ঠান ছিল যেখানে
ওনারা কোর্স করাইতো। তো ইনস্ট্রাক্টর খুব মানে খুব ভালো শেখাতে পারেন নাই হয়তো আমাকে। আমি যতটুকু শিখেছিলাম ওই শেখাটা আমার জন্য খুব ভালো কাজে দিয়েছে। মানে এখনকার হিসাবে আমরা যে এখন যে শিখছি তখন মানে 2%ও না, ওই শেখাটা আমার জন্য ছিল তখন। আমি মনে করলাম যে হয়তো আমি অনেক কিছু পেরে ফেলছি। তো এই সময়ে আমি আবার আমার খিলগাঁওয়েই আমার ফ্রেন্ডের সাথে একসাথে আমরা একটা ব্যবসা শুরু করলাম, যে প্রিন্টিং সেকশনের একটা ব্যবসা শুরু করলাম। যে আমরা যেহেতু আমি এই কাজটা পারি, তো আমি এটা প্রফেশনালি শুরু করে দিই। তো আমার তখন পর্যন্ত কিন্তু এরকম ধারণা নেই যে আমি অনেক কিছুই পারি না। আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। সেই হিসাবে আমি যখন আমি একটা অফিস নিলাম, অফিস নেওয়ার পরে অফিস নেওয়াটাও আমার মানে ওই সময় ওই বিজনেসটা শুরু করা আমার জন্য মানে কঠিন ছিল, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা, আমার বাবা খুব বিত্তশালী নন, যার কারণে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাবা সরকারি ছোট একটা চাকরি করতেন। তো আব্বুকে বললাম যে আব্বু আমি একটা কম্পিউটার নিতে চাই। খুব রাগারাগি করলো, বললো যে তোমাকে দিয়ে কিছু হবে না, তোমাকে দিলাম এক উদ্দেশ্যে, তুমি তো সব নষ্ট করে ফেললা। তোমাকে দিলাম, তুমি একজন হাফেজ আলেম হবা, হ্যাঁ, মানুষের খেদমতে কাজ করবা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তখন খুব মানে ইমোশনাল হয়ে আব্বুকে বললাম যে দেখেন এরকম তো সবাই হয়, তো আমি একটু, আমার এটা খুব আগ্রহ, আমি করব, কিন্তু আমার এটা একটু হইলে আমি আরো হয়তো ভালো করতে পারবো। আমি আপনার আশা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিন্তু আমার এটাতে খুব আগ্রহ, আমি একটু দেখি ট্রাই করে। অনেক কিছু বলার পরে আব্বু রাজি হলেন। তো আব্বু তখন আমাকে 19,000 টাকা পাঠাইলেন। হ্যাঁ, 19,000 টাকা পাঠানোর পরে আমি একটা সেকেন্ড হ্যান্ড একটা কম্পিউটার কিনলাম। তখন সিআরটি মনিটর ছিল, মাল্টিপ্লান থেকে আমি একটা কম্পিউটার নিলাম। নেওয়ার পরে আমার প্র্যাকটিস শুরু হলো। তো আমি ওই তারপরে আর কি বিজনেসের চিন্তা করলাম আর কি, যে আমরা এখানে একটা ব্যবসা শুরু করি। ওই সময়টা ছিল আমার জন্য খুবই কঠিন, কারণ মাদ্রাসার এনভায়রনমেন্ট আমাকে সাপোর্ট করতেছিল না, আমার সম্পূর্ণটাই প্রতিকূল একটা অবস্থা ছিল। এর মধ্য থেকেও আমি চেষ্টা করেছি অনেকদিন, হয়তো দেখা গেছে যে যেহেতু আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা আবাসিক থাকি, সেই হিসাবে মাদ্রাসার নিয়ম কানুন অনেকটা আমার দ্বারা মানাটা কষ্টকর, মানে আমি মানে ভায়োলেন্স করে ফেলি আর কি। হ্যাঁ, মাদ্রাসার রুলস ভায়োলেট করে ফেলি। তো তখন আমার উপরে কিছু শাস্তিরও কিছু চলে আসে। তো আমি ওগুলোকে সয়ে আমি মানে কাজগুলো করা শুরু করলাম। দেখা গেছে এমনও সময় গেছে যে আমি আমার রাতে খাবার বন্ধ করে দিয়েছে, আমি সেদিন রাতেও খাই নাই, পরের দিন সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই। হ্যাঁ, এরকম অবস্থা গেছে। কিন্তু আমি চেষ্টা করতেছিলাম যে আমি আসলে এই জায়গাটা থেকে শিখবো কিভাবে, বা আমি কাজ করব কিভাবে। তো যখন আমি অফিসটা নিলাম, অফিসটা নেওয়ার পরে আমার প্রথম যখন ক্লায়েন্ট আসে একজন, ওই ক্লায়েন্ট এসে আমাকে একটা ওই যে ইন্ডিয়ান মুভ, আমরা যে ইন্ডিয়ান মুভ যে দিই, মানে পেইন রিলিজ করার জন্য যে মুভটা আমরা দিই, ওই মুভের একটা প্যাকেট নিয়ে আসছে, তাকে হুবহু এটা কপি করে দিতে হবে। আমি ওনার কাছ থেকে ব্রিফ নিয়ে আমি বললাম ঠিক আছে, আপনাকে আমি এটা পরশুদিন করে দিব। উনি প্যাকেটটা রেখে গেছে। এখন এই প্যাকেটটা করার সময় আমি একটা কাজ কপি করতে হলে যে এটাকে স্ক্যান করে করা, মানে সহজ পদ্ধতিতে করার জন্য স্ক্যান করে আমি ওইটার উপরে কপি করতে পারবো, এই বিষয়টাই আমি জানতাম না। আমি তখন খুব পেরেশানিতে পড়ে গেলাম যে এইটা কেমনে করবো, ওইটাকে সামনে রেখে আমি দেখে তারপরে ট্রাই করতেছি। তো আমার আরেকজন ফ্রেন্ড, সে কিছু কাজ জানতো, সে এসে আমাকে বললো যে এটা এইভাবে করতেছেন কেন, এটা তালতলায় যান, একটা স্ক্যান করে কপি করে নিয়ে আসেন, তারপর এটার মধ্যে করেন। আমি ওর কাছ থেকে একটা জিনিস শিখলাম। তারপরে ওই কাজটা আমি পরে সম্ভব কমপ্লিট করতে পারিনি। ক্লায়েন্ট আসার পরে উনি আমাকে মানে ওইটা ফেরত নিয়ে চলে গেছে, ওইটা করা হয়নি। তো আমার কাছে এটা খুব খারাপ লাগছে যে প্রথম একটা ক্লায়েন্ট পাইলাম, ওই কাজটা আমি করতে পারলাম না। এটা আমার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় হলো। তখন আমার কাছে মনে হচ্ছে না, আমি কি আছে, যেহেতু ব্যবসা করা শুরু করছি আমি করবই। তো তারপরে আবার ক্লায়েন্ট আসছে আরেকজন। তারপরে আমি একটা বুদ্ধি করলাম, সেটা হচ্ছে যে আমার একটা ছোট স্যামসাং এর একটা ফোল্ডিং সেট ছিল, মোবাইল ফোন। ক্লায়েন্টের অগোচরে আমি ক্লায়েন্টকে বলতাম যে আপনি কিভাবে কি চান বলেন। তো আমি ক্লায়েন্টের অগোচরে আমি অডিও রেকর্ড করে রাখতাম তার ব্রিফটাকে।
যখন ব্রিফটা অডিও রেকর্ড করতাম, ক্লায়েন্ট চলে গেল, তার কাছ থেকে আমি সময় নিতাম, 4-5 দিনের সময় নিতাম। নেওয়ার পরে আমি ক্লায়েন্ট যখন চলে যাওয়ার পরে আমি ওইটা বারবার শুনতাম। সে আসলে কি চাইছে এখানে? আমি তো অনেক কিছুই বুঝতাম না যে আহ, মানে অনেক গ্রাফিক্সের অনেক টার্মস আছে, ক্লায়েন্টরা কি চায়, তাদের ভাষার কিছু টার্মস আছে এখানে যে এটা এটা দরকার। তো আমি তখন ওই স্পেসিফিক টার্মসগুলা, ওই ওয়ার্ডগুলা নিয়ে আমি গুগলে সার্চ করা শুরু করলাম, এটা কিভাবে হয়, ইউটিউবে সার্চ করা শুরু করলাম। ওইখান থেকে শিখে শিখে জি, তখনও ওইভাবে আসলে ইউটিউবে এরকম না। পরিমাণে কিন্তু আমরা এখন যে এরকম খুব ভালো টিউটোরিয়াল পাই বা গাইডলাইন পাওয়ার সুযোগ আছে, তখন কিন্তু এই সুযোগ ছিল না, খুব অল্প পরিসরে ছিল। তো যতটুকু পারতাম ওই হিসাবে আমি হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করাইতাম। এরপরে আমি এইটাকে নিয়ে যাইতাম হলো ফকিরাপুলে। ফকিরাপুলে যাওয়ার পরে ওখানে খুঁজতাম কে কে কীভাবে কাজ করে। তো খুঁজতে 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 একটা ছেলেকে পাইছিলাম। তো ওর সাথে কথা বলার পরে আমার কাছে মনে হলো যে ছেলেটা ফ্রেন্ডলি। আমার মানে দুর্বলতার জায়গাটা তাকে আমি বললাম। তো সে বলল যে, ভাই আমি তো আসলে চাকরি করি, এখানে তো কাজ আপনাকে শিখাইতে পারবো না, আপনাকে তো যেটাই করেন আপনি হচ্ছে পেমেন্ট দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে পেমেন্ট দিব, কিন্তু এতটুকু ইয়া করতে হবে যে ওখানে ভিতরে কাস্টমারদেরকে বসতে দিত না আর কি। ওরা অর্ডার নিত, একটা সময় দিত যে 1 ঘন্টা পরে আসেন, 2 ঘন্টা পরে আসেন, তখন ওরা কাজটা করে আবার ক্লায়েন্টকে ফোন দিয়ে নিয়ে এসে যে নিয়ে যেত। তো আমি এতটুকু ওর কাছ থেকে সাপোর্ট পাইছি যে সে আমাকে বলল যে আমি বলছি যে আমাকে আপনি যতক্ষণ কাজ করবেন আপনার পাশে একটু বসে থেকে দেখব। তো আমি আমার পকেটের টাকা খরচ করে, ক্লায়েন্ট কিন্তু আমাকে 1 টাকাও দেয়নি তখন পর্যন্ত, পকেটের টাকা খরচ করে আমি তার কাছ থেকে কাজটা করাইনি এবং আমি তার কাছ থেকে সফট কপিটা নিতাম। তো আমি পাশে বসে থেকে দেখতাম। আলহামদুলিল্লাহ, যেহেতু 30 পারা কোরআন হিফজ করছি, মেমোরি এতটা দুর্বল ছিল না। একটা জিনিস একবার দেখলে আমি ওটা খুব ভালোভাবে মনে রাখতে পারতাম। তো আমি ওই জিনিসটা যখন দেখি যে সে একবার এই কাজটা এইভাবে করছে, তা আমি ফাইলটা নিয়ে আমি আবার চলে যেতাম আমার অফিসে। গিয়ে আমি ওইটাকে আনগ্রুপ করতাম। তারপরে সে কীভাবে করছে ওইটাকে নতুন করে আবার করার চেষ্টা করতাম। এইভাবে করে করে আমি ক্লায়েন্টের কাজগুলো এভাবে দিয়ে দিতাম। দেখা গেছে ক্লায়েন্ট আমি ডিজাইন করাই নিছি হচ্ছে তাকে 1500 টাকা দিয়ে, ক্লায়েন্ট আমাকে দিছে 700 টাকা, 500 টাকা বা 1000 টাকা। তার মানে আমার আল্টিমেটলি ডাবলের মানে বেশি চলে গেছে, লস। তো এইটা আমি যখন দেখলাম যে আমার লস হচ্ছে, তো আমি তখন মনকে মানে প্রবোধ দেওয়া শুরু করলাম যে আমার জন্য এটা হচ্ছে আমার লার্নিং পারপাসে আমার এটা ইনভেস্ট যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি অনেকগুলো কাজ ওই সেলের কাছ থেকে করাই নিয়েছি এবং ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারপরে মাদ্রাসায় থাকতাম, তখন তো ইসলামিক একটা ব্যাপার-স্যাপার, ইসলামিক অনেক পোস্টার হতো, অনেক গ্রাফিক্সের কাজগুলো হতো। তখন চিন্তা করতাম, পোস্টারগুলো দেখতাম, মাদ্রাসা থেকে বের হলেই গেটের সামনে অনেক ধরনের নতুন নতুন পোস্টার লাগানো থাকতো, সুন্দর সুন্দর পোস্টার। তো তাকায় থাকতাম যে হ্যাঁ, এই ডিজাইনটা কবে করতে পারবো, এরকম একটা ড্রিম ছিল, কবে এরকম ডিজাইনার হব। তো এরকম করার মানে এই ফকিরাপুলে আসার পরে তখন মানে ঘোরাঘুরি যখন করা শুরু করলাম, তখন অনেকের কাজ আমার দেখার সুযোগ হলো যে অনেকেই ভালো ভালো কাজ করতেছে। তো এখন পাশে গিয়ে, কারণ ছোট দোকান, তার পাশে গিয়ে বসে থেকে কাজটা দেখার ওইরকম মানে এটা একটা মানে একটা খারাপ বিষয় আমার কাছে মনে হয়েছে যে যদি বলে যে ভাই এখানে কি করেন, চলে যান, তারাই দেয়। তো ওই চিন্তা করে আমি করতাম কি, গ্লাস থেকে বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম সে কি করছে, কোন অপশন মানে কোন টুলস কিভাবে ব্যবহার করছে। আমি অনেক দিন আমার ফকিরাপুলের লাইফ আমার উঠে আসাটাই কিন্তু ফকিরাপুল আমাকে, আমি এখনো ফকিরাপুলের লোকজনকে খুবই ওই জায়গাটা আমি রেসপেক্ট করি যে আমি ফকিরাপুলে অনেক কিছু শিখেছি। না, আমার কাছে এখানে যে পার্টটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে যে একটা মানুষের যদি শেখার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আসলে কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারে না। ওয়ান ওয়ে অর আনাদার, দেখে হোক, ঠেকে হোক, যেভাবে হোক মানুষটা কিন্তু শিখে যায়। জি জি। সো এটা আমরা একটা লেসন হিসেবে নিতে পারি। তো তারপরে আমি ওইভাবে বেশ কিছু কাজ আমি শিখলাম। শেখার পরে ক্লায়েন্ট আমার মোটামুটি কাজে মোটামুটি সন্তুষ্ট। যখন এই জিনিসটা আমার আসা শুরু হলো যে ক্লায়েন্টকে কাজ দিয়ে আমি সন্তুষ্ট করতে পারতেছি, তারপরে আমি চিন্তা করলাম যে আমার হয়তো আরও বেশ কিছু করা দরকার, মানে আরও হয়তো আগানো দরকার।
তারপরে আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে জানলাম যে এই গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিংও করা যায়। তারপরে আমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং গাইডলাইন নেয়ার জন্য মাঝখানে আমি স্কুলে, আমি এখনও একটা স্কুলে আছি, তো ওই স্কুলের প্রিন্সিপাল স্যার আমাকে খুবই হেল্প করেছেন। তো আমি ওই স্কুলে জব হওয়ার পরে আস্তে আস্তে ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আসা যায় সেই চেষ্টাগুলো খোঁজা শুরু করলাম আর কি। তারপর আমি ক্রিয়েটিভ আইটিতে, আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটিতে আমি সুযোগ পাইয়ে ফ্রিল্যান্সিংয়ে জানার বিষয় আর কি। তো ওনাদের হচ্ছে একটা, আমি তো তখনও আমার মানে ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো না যে কোর্স করে 40-50 হাজার টাকা দিয়ে কোর্স করার মতো এরকম আমার এফিশিয়েন্ট কোনো ব্যালেন্স ছিল না। তারপরে আমি সুযোগ মানে চেষ্টা করতেছিলাম ওনাদের সেমিনারগুলোতে আমি অ্যাটেন্ড করা শুরু করলাম যে কীভাবে একটা সুযোগ পাওয়া যায়, মানে গাইডলাইনের বিষয়, ফ্রিল্যান্সিং করার বিষয়ে গাইডলাইন পাওয়ার বিষয়ে সুযোগ খুঁজছিলাম। তো হঠাৎ করে একবার আমাদের সম্মানিত সিইও স্যার মনির হোসেন স্যার ক্রিয়েটিভ আইটির, উনি ইয়া করলেন, একটা অফার দিলেন বা একটা নিয়ে আসলেন, একটা সুযোগ নিয়ে আসলেন। সেটা হচ্ছে যে যারা অলরেডি কাজ করে, কিছু কাজ পারে, তারা এখানে এসে গাইডলাইন দিয়ে তারা লার্ন, আর্ন, দেন পে, এরকম একটা চালু করলেন ওনারা, যে যারা আগে শিখবে, তারপরে হচ্ছে কাজ করবে, তারপরে হচ্ছে করে তারপরে ওই টাকা দিয়ে তারা হচ্ছে কোর্স ফি পরিশোধ করবে। তো আমার কাছে এটা মানে বেস্ট একটা অপরচুনিটি মনে হলো। আমি ওখানে অনেকজন ছিলেন, মানে অনেকেই পরীক্ষা দিয়েছিল, আমিও ওখানে অ্যাপ্লাই করছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসছিল, আমি সিলেক্টেড হয়ে গেলাম। তো ওই শুরু আমি হচ্ছে ওই ব্যাচে জয়েন করলাম। ওখানে আমি গাইডলাইনের জন্য গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওখানে বেশ কিছু ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা আমার ওখান থেকেই শুরু হলো 2016 সালে। তারপরে আস্তে আস্তে আমার এদিকে পদযাত্রা শুরু হলো আর কি। ভাইয়া, যদি স্টুডেন্টদের কথা বলি, স্টুডেন্টরা অনেকে হচ্ছে পড়াশোনা করা অবস্থাতেই ফ্রিল্যান্সিং করতে চায়। তো আপনার কি মনে হয় যে পড়াশোনার ব্যাপারটা ঠিকঠাক রেখে তার পক্ষে ফ্রিল্যান্সিং করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হচ্ছে কি, এটা মানে আমরা এটা সাবলীল ভাষায় যদি বলি যে এটা হচ্ছে একটা মুক্ত পেশা। হ্যাঁ, মুক্ত পেশাটা হচ্ছে মানে আপনি যখন ইচ্ছা তখন করতে পারেন। তো এখন ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা হচ্ছে যারা খুব বেশি ডেডিকেটেডের সাথে, মানে ডেডিকেশন দিয়ে যদি করতে চায়, তাহলে ফুললি করতে গেলে তাকে জব হিসাবেই নিতে হবে। মানে কারণ হচ্ছে আমরা যদিও মানে অফিস জব হিসাবে যদি চিন্তা করি, কারণ ওইটাও কাজ, আমরা যার কাজ করতেছি তার ওইটাও কিন্তু কাজ। হ্যাঁ, তো তারও একটা সময়ের ব্যাপার আছে, যে সময় আমরা কাজ করব সেই সময়টা কখন হতে পারে, সে যে কাজটা করাচ্ছে তার এই কাজটা নিয়ে আর একটা প্ল্যান থাকতে পারে, সেটারও একটা টাইম মেইনটেইনের ব্যাপার আছে, এটাও ডেডিকেটেডলি করতে হয়। তো যদিও আমরা এটা মানে মুক্ত পেশা বলি, তারপরেও কিন্তু এটা আসলে প্রেশার থাকবেই। তারপরে এইটা হচ্ছে সুযোগ, যে মানে মুক্ত পেশা হিসাবে সুযোগ বলতে এতটুকুই যে আপনি চাইলেই যে কোনো একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, আপনি না চাইলে আপনি করছেন, রাইট। যেটা আপনার অফিস জবে আপনার বস আপনি যদি জব হিসাবে করেন তাহলে এই ফ্লেক্সিবিলিটি থাকে না। আপনি অফিস করতে হবে, আপনি যদি কাজ নাও থাকে অফিসে এসে বসে থাকতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এইটা আর কি ফ্রিল্যান্সিং এর নাই। এখন স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করতে গেলে শুরু করতে পারে। এখন অনেক নজির আছে, যারা হচ্ছে অনেক ছোট, ধরেন যে ক্লাস 8-9-এ পড়ে, তারাও ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছে। তো এখানে ইনকামটা অনেক বড় একটা ফ্যাক্ট। আচ্ছা, ধরেন যে আমরা দেশের মার্কেটে, মানে কারণ হচ্ছে কারেন্সির যে হিসাবটা, সেটা হচ্ছে যে আমরা টাকায় করছি, আর যদি আমরা এটা ডলারে করি তখন কিন্তু আলটিমেটলি আমাদের ইনকামটা বেড়ে যায়। ধরেন $1 সমান 100, 5, 10, 12 এরকম এখন। তো সেই হিসাবে যদি আমি এখানে 100 টাকার কাজ করি, অথবা এটাকে যদি কনভার্ট করি $100, তো সেই হিসাবে আমার অলমোস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে। অল্প কাজে অনেক বেশি ইনকাম ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। আর ফ্রিল্যান্সিংয়ে স্পেসিফিকলি যে আমি শুধুমাত্র যে বিদেশের কাজেই করব, বিষয়টা কিন্তু এরকম না। আপনি দেশের কাজেও ফ্রিল্যান্সিং হিসেবে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে
ফ্রিল্যান্সিং করলে যেহেতু মুক্ত পেশা করছি, আমি চাইলেই দেশের বাইরের অনেক কাজ করতে পারি। হ্যাঁ। আর এটা সুযোগ যেহেতু আছে। জি, আর শুরু যারা করবে স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে যে আমি তাদের জন্য যেটা বলবো সেটা প্রথমে হচ্ছে সুযোগ যেহেতু আছে, প্রথমে হচ্ছে স্কিলটাকে ভালো করে ডেভেলপ করা। আগে ভালো করে শেখা। যেহেতু তার এখন সেই স্টুডেন্ট, তার মানে তার পিরিয়ডটা চলছেই কিন্তু লার্নিং এ। তো সে যা শিখছে তার পাশাপাশি আরো একটা ভালো জিনিস সে শিখুক, বা এমন কিছু লার্ন করুক, বা এমন কিছু স্কিল ডেভেলপ সে করুক যেন সে পরবর্তী তার প্রফেশনাল লাইফে গিয়ে যেন সে অন্য জবের জন্য সাফার করতে না হয়। সে যদি সাকসেসফুলি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারে তাহলে অলরেডি তো সে আসলে মানে প্রফেশনে ঢুকেই গেল। রাইট। এটা বললাম এই কারণে যে আমাদের দেশে যদি চিন্তা করেন যে শিক্ষা জীবনটা বেশ অনেক লম্বা, অনেকে চিন্তা করে যে গ্রাজুয়েশনের পর বা মাস্টার ডিগ্রি নেওয়ার পরে তারপরে হচ্ছে চাকরি শুরু করব বা জব শুরু করব, সেটা কিন্তু অনেক লম্বা একটা সময়। বাট যদি কেউ পাশাপাশি হচ্ছে এই ধরনের মুক্ত পেশাগুলো সম্পর্কে খোঁজ রাখে, সেগুলোকে তার হচ্ছে একটা স্কিল সেটের অংশ বানিয়ে ফেলে, তাহলে সে কিন্তু আরো অনেক আগে থেকে আর্নিংটা শুরু করতে পারে। এবং এখানে যে ফ্লেক্সিবিলিটিটা থাকবে সেটা হচ্ছে তার লাইফে এটাকে অ্যাকোমোডেট করার জন্য হয়তো তার ফেভারে কাজ করবে। জি জি। ভাইয়া, আপনার এই লম্বা জার্নিতে যদি আমি সামারাইজ করতে বলি যে খুব ইম্পর্টেন্ট 2 বা 3টে লার্নিং, সেটা আপনি কিভাবে বলবেন আমাদেরকে? আচ্ছা, তার আগে আরেকটা কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমার যে জার্নিটা ছিল সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি থেকে যখন আমি এটা শেষ করলাম, শেষ করার পরে আমাকে মনির স্যার যথেষ্ট মানে আমাকে স্নেহ করেন, খুবই ভালোবাসেন, রেসপেক্টও করেন, যেহেতু আমি একজন আলেম মানুষ সেই হিসাবে উনি যথেষ্ট আমাকে মহব্বত করেন। তো উনি কিন্তু আমি শেখার পরে আমি আসলে মানে আমি কিন্তু কাজ পাগল মানুষ, আমি কিন্তু কথা বলতে আসলে অতটা অভ্যস্ত নই, যার কারণে দেখা যায় অনেক সময় অনেকের সাথে কথা বলতে গিয়ে একটু আমার অনেক সময় একটু আনইজি ফিল হয়, খুব ভালোভাবে কথা বলতে পারি না। কিন্তু আমি প্রচুর পরিমাণে কাজে সময় দিই। তো স্যার আমাকে বলতেছিলেন যে তুমি হচ্ছে ক্রিয়েটিভে জয়েন করো। তো আমার আসলে সুযোগ হচ্ছিল না, কারণ আমি অলরেডি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আছি। তো এই ব্যাপারগুলোতে আমাদের প্রিন্সিপাল, আমার স্কুলের প্রিন্সিপাল স্যার যথেষ্ট আমাকে হেল্প করেছেন। উনিও আমার জন্য অনেক বড় একটা আমার ভালোবাসার জায়গা তার জন্য। তো এখন আমি তো মনির স্যারও চাচ্ছেন যে আমার এখানে জয়েন করো। তো পরে আমি বললাম যে স্যার আমি তো জয়েন করতে পারতেছি না। তো বলে যে তাহলে শেখানোর জন্য তুমি কি নিতে পারো। আমি স্যারের জন্য ওয়েট করতেছিলাম যে আমার একটা সময় হয়তো আসলে হয়তো আমি সময় জানাবো স্যার। এর মধ্যেই স্যার আমাকে বললেন যে আমরা একটা লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে আসতেছি, হ্যাঁ, তো ওইটাতে তুমি জয়েন করো। তো আমি পরে আর না করিনি, স্যার যেহেতু বলেছেন আমি ওটাতে জয়েন করলাম। এটা হচ্ছে brightskills.com। ওনারা হচ্ছে এখন এটাতে লার্নিং প্ল্যাটফর্ম, এটাতে অনেক ধরনের মেন্টরের অনেক ধরনের কোর্স নিয়ে আসছে। তো ওইটাতে পরে জয়েন করার পরে আমি আমার যে স্কিলটা, টাইপোগ্রাফির যে স্কিল, ওই স্কিল অনুযায়ী আমি হচ্ছে ওনাদের এখানে কোর্স দেওয়া শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো হচ্ছে, স্টুডেন্টরাও অনেক হ্যাপি। আমি যেটা চাই, আপনি যেটা পরে বললেন যে এখান থেকে লার্নিং পয়েন্টের যে বিষয়টা বলার জন্য, সেটা হচ্ছে স্টুডেন্টরা যদি স্টুডেন্ট থেকে কেউ, বিশেষ করে এটা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা বিষয়, সেটা হচ্ছে আমার বিশেষ করে আমার যে স্কিল সেটা হচ্ছে টাইপোগ্রাফি, মানে লেখালেখি। হ্যাঁ, কারণ স্টুডেন্টদের লেখালেখি করতেই হয়। এখন লেখালেখি করতে গেলে আমরা যদি এটাকে আরেকটু স্পেশাল একটা বিষয়কে নলেজ দিই, যে হচ্ছে আমার তো লেখালেখি চলছে, লেখালেখির পাশাপাশি আমার ওই লেখাটাকেই আমি যদি টাইপোগ্রাফিতে যদি এটাকে কিভাবে ডিজাইন করতে পারি, ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার অলরেডি লেখার যে পার্টটা, এটা অল্প একটু আর কিছু নলেজ আমি এখান থেকে স্কিল, যদি আমি টাইপোগ্রাফির যে স্কিলটা এটাকে যদি গ্যাদার করতে পারি, তাহলে কিন্তু আমার একটা পার্ট, বড় একটা পার্ট কিন্তু আমার হয়ে যাচ্ছে। দেন আমি কিন্তু টাইপোগ্রাফির যে পার্ট আমি যদি শিখে ফেলি, তাহলে কিন্তু আমার এইটার উপরে আমি অনেক ভালো কাজ করার সুযোগ পাবো। টাইপোগ্রাফিতে কিন্তু এখন ফ্রিল্যান্সিং করার অনেক সুযোগ। যেমন ধরেন যে আমি বুক কভারের কথা চিন্তা করি, আমি কিন্তু অনেকগুলো বুক কভার করেছি, আমি অনেকগুলো নামি দামি কোম্পানির বুক কভার করেছি। তো ধরেন বুক কভার থেকে শুরু করে আমাদের হচ্ছে থাম্বনেল ডিজাইন,
ইউটিউবে থাম্বনেল ডিজাইন, তারপরে হচ্ছে প্রোডাক্টের, এক কথায় টাইপোগ্রাফিটা হচ্ছে যেখানে টেক্সট আছে সেখানে আপনার টাইপোগ্রাফি করার সুযোগ আছে। হ্যাঁ, তো এটার কাজের পরিধি কিন্তু অনেক বড়। যে কেউ যে কারো যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্টের কাজ আপনি করতে পারেন। এখন এইটার জন্য যেটা হবে, আমাকে আগে ভালো করে শিখতে হবে। আর যেহেতু একজন স্টুডেন্টের জন্য আমি এটা তাকে উদ্দেশ্য করে বলছি যে আপনি যে লেখাটা লিখছেন ওই লেখাটাকে একজন যদি না পারেন যে কিভাবে আপনি শিখবেন, সেই ক্ষেত্রে একজন মেন্টরের বা যে এটাতে খুব ভালো করে তাকে ফলো করে তার কাছ থেকে শিখে নেয়া। এরকম এরকম আমি বলবো না যে হচ্ছে আপনি অমুকের কোর্স করেন, কিন্তু এটা কিন্তু শিখতে গেলে আপনি প্রাথমিকভাবে ইউটিউবের হেল্প নিতে পারেন। ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু এটা এখন অনেক রিসোর্স আছে। হ্যাঁ, অনেক রিসোর্স আছে। তারপরে হচ্ছে আপনি কিভাবে করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে আসলে ফ্রিল্যান্সিং এর প্রপার গাইডলাইন নিয়ে কিন্তু ইউটিউবে কিন্তু এত বিস্তারিত হয়তো দেয়া থাকে না, যার কারণেই কিন্তু একজন মেন্টরের সহযোগিতা নিতে হয় এই ব্যাপারটাই। না, এটা বেশ ভালো একটা জিনিস বলেছেন যে যখন আমরা এরকম একটা কিছু করতে যাব যেখানে হয়তো অনেক এক্সপ্লোরেশনের সুযোগ আছে, হয়তো প্রপারলি কোথাও গুছিয়ে একটা জিনিস নেই, সেক্ষেত্রে একজন মেন্টর কিন্তু আমাদেরকে অনেক হেল্প করতে পারে। হয়তো আমার ওখানে হচ্ছে পরিশ্রমটা অনেক কমে যাবে, বা এদিক সেদিক হাতড়ে বেড়ানোর যে বাড়তি সময়টুকু সেটা হয়তো আমার আর তখন লাগবে না, তখন আমরা আরো অনেক ইফিশিয়েন্টলি কাজ করতে পারি। ভাই, আমাদের রকমারিতে হচ্ছে বেশ ওয়াইড একটা অডিয়েন্স আমাদের। সো ওয়াইড অডিয়েন্স বলতে হচ্ছে অনেকে স্টুডেন্ট, অনেকে হয়তো টিচার, অনেকে প্রফেশনে আছেন, কিন্তু সবাই আমরা বইয়ের মানুষ। সো আমরা সবাই বইকে ভালোবাসি, বই নিয়ে থাকি। সো আমাদের জন্য আপনার মেসেজ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। বই বরাবরই আমার কাছে খুবই একটা বিনোদনের মানে এন্টারটেইনমেন্ট, আমাকে এন্টারটেইন করে। তো আমি সবসময় বই, আমি না পড়লেও বই কিনি, এবং হচ্ছে যাদের, বিশেষ করে যারা যে সমস্ত পাবলিকেশনের কাজ আমি করি তারা আমাকে গিফট পাঠায়। বইগুলো আমি সুন্দর করে আমার সেলফে আমি সাজিয়ে রাখি। এরকম অনেক বই গেছে যে আমার হচ্ছে নষ্ট হয়ে গেছে, যেগুলো করতে পারিনি। তো তারপরে থেকে আমার বইয়ের প্রতি খুব মানে মায়া লেগে গেছে যে এই বইগুলো আমার নষ্ট হয়ে গেল। তারপরে থেকে আমি কিন্তু একটা সেলফ আলাদা করে তৈরি করেছি যে বইগুলো যদি যত্ন সহকারে রাখি। মাঝে মাঝেই আমি করি হচ্ছে বই যখন খুব মানে নিজেকে বোর ফিল হয়, তখন আমি হচ্ছে আমার সেলফ থেকে আমি বই নিয়ে পড়া শুরু করি। তো বই অলওয়েজ মানুষের জ্ঞান বৃদ্ধির জন্য কাজ করে। জ্ঞান তো বৃদ্ধি করেই, বিশেষভাবে বিশেষ ধরেন যে আপনি কোথাও ট্রাভেলে বের হলেন, তারপরে হচ্ছে অনেক সময় বোরিং ফিল হয়, বিভিন্ন রকমের বই কিন্তু আপনাকে এই স্ট্রেস থেকে বের করে নিয়ে আসতে পারে। তো বই পড়বেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ এই ভেতরের কথাগুলো হচ্ছে আমাদেরকে জানানোর জন্য, এবং স্ট্রাগলগুলো কিরকম এটার একটা ছবি আমাদের মনের মধ্যে তৈরি করে দেওয়ার জন্য। তো ভাইয়ার সাথে ইনশাল্লাহ আবারও আমাদের দেখা হবে, কথা হবে। জি, ভালো থাকবেন ভাইয়া। দর্শক, আপনারাও ভালো থাকবেন। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।